খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। একের পর এক আর্থিক অস্বচ্ছতার অভিযোগ বিসিবির বিরুদ্ধে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যয়। 2 বছরে ব্যয় বেড়েছে 130 কোটি টাকারও বেশি। দরপত্র ছাড়াই কোটি টাকার বাজেট উপস্থাপন। বিশ্বকাপ এবং ভারত ম্যাচকে কেন্দ্র করে নিজ দেশের সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করলেও ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন আফ্রিদি ইউসুফরা। ভারতে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে আইসিসিও নড়ে চড়ে বসেছে ক্ষতি সামাল দিতে। এবং অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রাথমিক ক্যাম্পে যোগ দিচ্ছেন 7 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। হামজা সমিতদের পথ ধরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসছেন বিতোষক চাকমা, আব্দুল কাদিররা। মার্চের শেষ সপ্তাহে মালদ্বীপে শুরু হচ্ছে টুর্নামেন্ট। দর্শক, এতক্ষণ দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ করতে চাই, দেশের ক্রিকেট বোর্ড নিয়ে আলাপ করতে চাই, কি কি কার্যকলাপ সেখানে চলছে সেসব নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আজকে একজন স্পেশাল গেস্ট আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নাজমুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। নাজমুল ভাই, আমি কালকে আপনি যখন আমাদের এখানে কনফার্ম করলেন, আমি তার আগে একটু কল লিস্টটা চেক করছিলাম। জানুয়ারির 4 তারিখে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, অনেকক্ষণ কথা হয়েছিল ওভার ফোনে। এবং আমি তখন আপনি আমাকে বলছিলেন যে আমি তো একটু নীরবে নিভৃতে কাজ করতে চাই, আমি গণমাধ্যম এড়িয়ে চলতে চাই, এই টাইপের একটা কথা বলেছিলেন। এরপর আপনার স্টেটাস, তারপর গণমাধ্যমের মুখোমুখি আপনি হলেন, নানা রকম আলোচনা সমালোচনা হলো। বিপিএল এর ফাইনালে আমি যখন আপনাকে মাঠে দেখি যে শত শত মানুষ এসে আপনার সঙ্গে ছবি তুলছিল, এই যে একেবারে আউট অফ নো হোয়ার আপনি ফেমাস হয়ে গেলেন আর কি। সো এই জার্নিটা কেমন ছিল আসলে? আউট অফ ফেমাস, আমি আউট অফ নো হোয়ার ফেমাস হয়ে গেলাম কথাটা, মানে আপনি তো অ্যাজ এ পরিচালক একটু আড়ালেই ছিলেন। আপনি বলছিলেন যে আপনি পেছন থেকেই কাজ করতে চান। সো মিডিয়াতেও সেভাবে আপনি আসেননি এবং মানুষও মনে হয় আপনাকে সেভাবে দেখেনি ক্যামেরার সামনে। ঠিকই বলেছেন। আমি আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করাটাই পছন্দ করি। আমি বিগত 20-25 বছর আমি ব্যাকগ্রাউন্ডেই কাজ করেছি, ওই জন্য অনেকেই আমাকে চেনেন না। তো যারা চেনেন, খুব অল্প সংখ্যক মানুষ আমাকে চেনেন। তো যারা চেনেন তারা মোটামুটি আমাকে জানেন, আর যারা চেনেন না তারা তো চেনেনই না। আমার পরিচয় তাদের কাছে অন্ধকারের মতোই একটা। তো বিপিএল এর ফাইনাল খেলার দিনের কথা যেটা বলেছেন, সেটা আমি নিজেও একটু অভিভূত হয়েছি যে এত মানুষ আমাকে এভাবে ওয়েলকাম করলো মাঠের মধ্যে, যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করিনি। তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। পজিটিভের পাশাপাশি তো নেগেটিভ ইম্প্যাক্টও থাকে। সবার কাছে আপনি হিরো এমন না, কারো কারো কাছে আপনি খলনায়কও, আর অনেক ধরনের নেগেটিভ কমেন্টও এসেছে। আপনিও নিশ্চয়ই সেসব প্রতিক্রিয়াগুলো দেখেছেন। দেখেছি। ভালো মন্দ দুটার সমন্বয়ে আসলে একটা মানুষের কার্যক্রম বলেন বা যা কিছু বলেন সেটা পরিচালিত হয়। তো আমি সবসময় ওয়েলকাম করি, আমি সবসময় ভালো মন্দ দুটোকেই ওয়েলকাম করি। আমাকে সবাই পছন্দ করবে আমি যেটা এক্সপেক্ট করি না, আবার এটাও আমি এক্সপেক্ট করি না যে আমাকে সবাই অপছন্দ করবে। তো পছন্দ অপছন্দের দোলাচলে মানুষ কোনটা পছন্দ করবে কোনটা অপছন্দ করবে সেটা আসলে মানুষ বেছে নিতে পারে। যদি বেশি মানুষ আমাকে পছন্দ করে তাহলে পছন্দের মাত্রাটা ভারী হবে, যদি কম মানুষ অপছন্দ করে তাহলেও পছন্দের মাত্রাটা ভারী হবে। তো সেই বিবেচনায় আমি মনে করি দুটো থাকাটাই খুব জরুরি। ক্রিকেটারদের নিয়ে আপনি যে মন্তব্যটা করেছিলেন, তামিম ইকবালের ইস্যুটা আমি বাদই রাখছি, ওটা আপনার ফেসবুক ফ্রেন্ডস আলাপ ছিল। আমি ক্রিকেটারদের নিয়ে যে আলাপটা আপনি করেছিলেন সেটা নিয়েই নানা রকম আলোচনা হয়েছে। আপনার এখনকার অবস্থানটা আমি জানতে চাই যে মানে ক্রিকেটারদের বিষয়ে আপনি যে মন্তব্যটা করেছিলেন, আপনি কি সেই অবস্থানেই আছেন কিনা, নাকি আপনার অবস্থান পাল্টেছে? অবস্থান পাল্টানো না পাল্টানোটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে যে ওই দিন আমি যেই পরিস্থিতিতে আমি কথাটা এসেছে, সেই পরিস্থিতিটা আমার মনে হয়, এখনও আমি মনে করছি যে ওই পরিস্থিতির আসলে উপযুক্ত পরিস্থিতি ছিল না, সেই পরিস্থিতির সামহাও জন্ম দেওয়া হয়েছে এবং হয়তো ইন্টেনশনালি সেটা তৈরি করা হয়েছে। তো আর
আমার অবস্থান সম্বন্ধে জানতে চাইলে আমার অবস্থানটা আসলে আমি তখনও আমার অবস্থানটা আমি বর্ণনা করেছি যে ওটা আসলে আমার ব্যক্তিগত অবস্থান, আমার ক্রিকেট বোর্ডের সম্পর্কিত কোনো অবস্থান না। আর ক্রিকেট বোর্ডের অবস্থান যদি বলেন, ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের তারা যারা ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করে, যারা ক্রিকেটারদের এমপ্লয় করে, তারা হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপস। জি, তো ক্রিকেট অপসেরই দায়িত্ব এটা। যদিও আমার মানে আপনি যদি আমাকে আমার মানে ক্রিকেট বোর্ডের তরফ থেকে আমাকে আমার প্রশ্নের উত্তর দিতে বলেন, তাহলে আমি মনে বলবো যে এটা একান্তভাবেই ক্রিকেট অপসের দায়িত্ব। তারা কি করবেন না করবেন সেটা, আর আমার ব্যক্তিগতটা সেদিন আমি বলেছি, সেটা আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, এবং সেটা আমার ব্যক্তিগত কৈফিয়তও দিয়েছি। আপনি বলছিলেন যে ইন্টেনশনালি করা হয়েছে। ইন্টেনশনালি, হ্যাঁ। কারা এই ধরনের কাজটা করতে পারে বলে? যারা আমাকে প্রশ্ন করেছে ওই মুহূর্তে ওই প্রশ্নগুলি আসা দরকার ছিল না। তার কারণ হচ্ছে যে ওই দিন আমি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল পার্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এবং ক্রিকেট বোর্ডের আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ক্রিকেট বোর্ডের আমরা এই ইয়েতে যদি খেলি, এই বিশ্বকাপে যদি আমাদের বাংলাদেশ যদি অংশগ্রহণ করে অথবা যদি না করে, তাহলে ক্রিকেট বোর্ডের তরফ থেকে কি ক্ষতির সম্মুখীন হতে পারে কি না পারে। আমি সেই প্রশ্নগুলোর আসলে উত্তর দিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের নিয়ে আসা হবে সেটা আমার ধারণার ভিতরেও ছিল না, এবং একটা পরিস্থিতির কারণে এটাও তৈরি হয়েছে। যারাই করেছেন কেন তারা খুব ভালোভাবে জানেন, এবং আমি ওই মুহূর্তে কি অবস্থায় ছিলাম আমি আসলে এই মুহূর্তে এখন ঠিক বলতে পারবো না। আচ্ছা, এরপর ক্রিকেটারদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, বা হচ্ছে কোয়াব আন্দোলন শুরু আমার সাথে কারো কথা হয়নি। ব্যক্তি পর্যায়ে কোয়াবের সঙ্গে কথা হয়েছে? আমার সাথে কারো কথা হয়নি। আচ্ছা, আপনি মনে হয় এই পুরো ইস্যুগুলোতে বিসিবি কে খুব কাছে পেয়েছেন, মানে বিসিবি কে পেয়েছেন, তারা আপনাকে খুব সাপোর্ট দিয়েছে, এবং আপনি নিশ্চয়ই আবারও স্বপদে ফিরেছেন। সো বিসিবি আপনাকে কি ধরনের সমর্থন ওই সময়গুলোতে দিয়েছে? বিসিবি আমাকে সমর্থন দিয়েছে, বিসিবি আমাকে তাদের একজন কলিগ হিসেবে সমর্থন দিয়েছে। আর বিসিবির ওই যে বললাম না যে বিসিবি কি করবে না করবে, সেটা আমি ওই দিনের একটা কথা আমি বলেছি, আই এম পার্ট অফ 25 অনলি, আই এম নট 25। তো অতএব আমি একজনের কথা আর 25 জনের কথা কখনো এক হতে পারে না। 25 জন তারা যেই সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে বিসিবির সিদ্ধান্ত, আর আমি একা যদি কোনো কিছু বলে থাকি তাহলে সেটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। আমি যতক্ষণ পর্যন্ত বিসিবিকে রিপ্রেজেন্ট করে কোনো কথা না বলবি, আমি যদি বলি যে অন বিহাফ অফ বিসিবি আমি এটা বলছি, তখনই সেটা বিসিবির কথা হবে। আর আমি যদি বলি যে আমি বলছি, তখন সেটা আসলে বিসিবির কথা হবে না, ওটা আমার ব্যক্তিগত মতামত হবে। তো সেই ক্ষেত্রে বিসিবি যেহেতু বিসিবির কথা বলিনি, আমি যেহেতু আমার ব্যক্তিগত মতামত দিয়েছি, এবং বিসিবি আমাকে তাদের মতো করে আমাকে বিসিবি ওটা ইন্টারপ্রেট করেছে, এবং যেটুকু সহযোগিতা আমাকে করা দরকার সবটুকু সহযোগিতা বিসিবি আমাকে করেছে। ওকে, আপনি বলছিলেন যে ফাইন্যান্স কমিটির, আপনি যেহেতু আবারও ফাইন্যান্স কমিটিতে ফিরেছেন, আমরা বিসিবির আর্থিক বিষয়গুলো নিয়ে আরো অনেক আলাপ করব। একটু জানতে চাই যে আপনি সেদিন যেটি বলতে গিয়েছিলেন মূলত, যে এই বিশ্বকাপটাতে না খেললে বাংলাদেশের আসলে কি ধরনের ক্ষতি হতে পারে, সেখান থেকে এখন কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা যে বাংলাদেশ আসলে কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে? বাংলাদেশ কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে এটা যেমন বিভিন্নভাবে আমি পত্রপত্রিকায় বা আপনাদের মিডিয়াতে আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে অনেক টাকার অঙ্কের ক্ষতি হবে, অনেক কিছু হবে। আমি আগে যেটা বলেছি, আমার আসলে এখনও আমার ব্যক্তিগত তথ্যের যে ভাণ্ডার, এই তথ্য ভাণ্ডার থেকে আমার এখনও বিষয়টা ওরকমই আছে যে অন্তত আগামী 27 সাল পর্যন্ত বিসিবির সাথে, বিসিবি না, আইসিসি যে স্ট্রিমটা, রেভিনিউ স্ট্রিমটা সেট করে রেখেছে, এই স্ট্রিমটা অপরিবর্তিত থাকবে। জি। এবং পরবর্তীতে, এবং এই স্ট্রিমটা সাধারণত কিভাবে করা হয়, এই স্ট্রিমটা সাধারণত করা হয় হচ্ছে, এই যে স্ট্রিমটা তৈরি করা হয়েছে 23 থেকে 27, এর আগের 4 বছর 5 বছর পর্যন্ত তাদের ইনকাম কি, এক্সপেন্ডিচার কি, রেভিনিউ কি, তাদের ইনকাম ওভার এক্সপেন্ডিচার কতটুকু, যেটা মেম্বার কান্ট্রির ভিতরে শেয়ার করা হবে, সেই শেয়ারিং পার্টটাকে নিয়ে তারা একটা মেম্বার কান্ট্রির জন্য তারা একটা রেভিনিউ স্ট্রিম সেট করে দেয়। যেই সেট করাটা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ এটা আইসিসি সেট করে দিয়েছে। অতএব আমার বিবেচনায় এখন পর্যন্ত 2027 সাল পর্যন্ত আমরা যা পেতাম আইসিসির কাছ থেকে, এতে কোনো পরিবর্তন আসবে না। তবে যেহেতু অনেক নাটকীয়তা হয়েছে এই কিছু সময়ের ভিতরে, এই ওয়ার্ল্ড কাপ নিয়ে রিসেন্টলি পাকিস্তান তাদের একটা মতামত দিয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো এগুলোর কারণে ফিউচার এফটিপি
ওইগুলো ফিউচার এফটিপির উপরে তো আপনার বড় বড় দেশগুলো যারা মডেল কান্ট্রি বলবো বা যাই বলবো, জি। তাদের তাদের খেলাগুলোর উপরে মিডিয়া এবং স্পন্সরদের অনেক বড় একটা আকর্ষণ থাকে। ওই খেলাগুলোর উপরে অনেক বড় বড় স্পন্সরশিপ রেভিনিউ আসে। তো ওই খেলাগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে হয়তো আইসিসির ইনকাম ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেই ইনকামের কারণে পরবর্তীতে 27 পরবর্তী যে ইয়েটা সেটাও হয়তো পরিবর্তন হতে পারে। কারণ তারপরেও আমরা এখন, আমি এত প্যাসিমিস্টিক ওয়েতে আমি বলতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে যে এই 26-27 এখন পর্যন্ত 2 বছর অনেক সময়। জি। এই সময়টা আমরা অপেক্ষা করি, দেখি এই কি সময়ের মধ্যে পরিবর্তন নিশ্চয়ই হয়। অনেক পাল্টাবে। কিছুই পরিবর্তন হবে, আমি ভালোটা আশা করতে চাচ্ছি। অবশ্যই নাজমুল, আমরা একটু বিসিবি নিয়ে একটু কথা বলতে চাই। জি। আইসিসি থেকে আমরা কি হারাচ্ছি বা কি, সেটা তো হয়েই গেছে অলরেডি। বিসিবিতে আপনি যেহেতু ফাইন্যান্স কমিটিতে আছেন, টাকার খেলা, আর যেখানে টাকা আছে সেখানে 9-6 হয় অনেক, এবং আপনি সম্ভবত এগুলো নিয়ে কথা বলে কিছুটা বিপদেই পড়েছেন, আমরা দেখেছি না? বিতর্কিত হয়েছি কোথাও কোথাও। ক্রিকেটাররা কেন ডাব খায়, কেন এত টাকার গাড়ি চালানো হয়, কেন এটা হয়, কেন ওটা হয়, নানা ধরনের কথা হয়েছে। বিসিবিতে আপনি এই যে স্বচ্ছতার কথা বলছেন, বা হচ্ছে আপনি এই যে কাটছাট করতে চাইছেন বাজেটগুলোতে, সেটি কি আসলে যথাযথ প্রক্রিয়া হচ্ছে কিনা? বিসিবি কি এটাকে কি বলে, কৃচ্ছতা সাধন করছে কিনা, বা করা যায় কিনা, বা অপচয় রোধ করা যায় কিনা, বা আপনারা করার চেষ্টা করছেন কিনা? আমি আসলে কৃচ্ছতা সাধন বলবো না, আমি বলবো নিয়মের ভিতরে আসা। জি। অনিয়মের একটা মহোৎসব চলছিল, আমি চাচ্ছি যে অনিয়মের মহোৎসব যাতে বন্ধ হয়, সবাই যাতে নিয়মের ভিতরে আসে। আমি যেদিন প্রথম দিন বোর্ডে গিয়েছি, আমার অফিসে গিয়েছি, ফাইন্যান্সের অফিসে, আমি প্রথম দিনই একটা কথা বলেছি যে নিয়ম এবং অনিয়মের মাঝখানের যে দেয়ালটা, এই দেয়ালটা আমি দিতে চাই। এই দেয়াল আমি এসে এখানে যেটা দেখলাম, বা এর ভিতর থেকে আমি যতটুকু সংবাদ সংগ্রহ করতে পারলাম, সেটা হচ্ছে যে এখন মাঝখানে নিয়ম এবং অনিয়মটা মিশে একাকার হয়ে আছে। আচ্ছা। নিয়ম এবং অনিয়ম দুটোই, অনিয়মকেই নিয়মে পরিবর্তন করা হয়েছে বা নিয়মকে অনিয়মে পরিবর্তন করা হয়েছে। আমি এই দুইটার মাঝখানে একটা বাউন্ডারি দিতে চাই। জি। আমার প্রথম কথা ছিল এটা, এবং আমি তাদেরকে বলেছি যে এই সমস্ত আপনারা যা যা করছেন, আমি নিজে কোনোটা বলিনি যে এটা হবে এটা হবে না। আমি তাদেরকে বলেছি এটা কি বিসিবির নিয়মের ভিতরে পড়ে, যদি বলে পড়ে তাহলে এটাতে টিক চিহ্ন দেন। আরেকটা জিনিস ধরে বলেছি, এটা কি বিসিবির নিয়মের ভিতরে পড়ে, যদি বলে পড়ে টিক চিহ্ন দেন, কোনোটা যদি পড়ে না ক্রস দেন। এই টিক আর ক্রস করে করে তাদের মাধ্যমেই আমি তাদেরকে দিয়ে আমি করেছি। তাহলে যেগুলো ক্রস, সেগুলো হচ্ছে অনিয়ম, অনিয়মগুলা আপনারা বন্ধ করে দেবেন। এর কি কি ভিতরে অনিয়ম পেয়েছেন এরকম আপনি? এর ভিতরে অনেক অনিয়ম পেয়েছি। কয়েকটা আমরা একটু শুনতে চাই। যেমন আপনার চলাফেরার ভিতরে ওদের অনিয়ম আছে, সময় মতো অফিসে আসে না, আচ্ছা। এটার একটা অনিয়ম আছে। আমি বলছি সময় মতো অফিসে আসতে হবে। ওকে। অফিসে এসে আপনারা আপনাদের মতো সকালের কাজ আপনারা বিকালে করতে পারবেন না, কারণ সকালের যেই কাজ সেটা সকালেই করতে হবে। আপনি যদি 10টায় অফিসের জায়গায় আপনি 12টার সময় আসেন, এসে আপনি বলেন যে আমি রাতের 8টা পর্যন্ত থাকলাম, আমি এরপরে 2 ঘন্টা অতিরিক্ত থাকলাম, তো সকালে আপনার যদি 2 ঘন্টার যেই কাজটা ছিল সেটা আপনি রাতের 10টার সময় আপনি করতে পারবেন না, রাতের 10টা পর্যন্ত থাকলেও আপনি করতে পারবেন না। অতএব সময়ের কাজ আপনাকে সময়ে করতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিস নিয়ে ছিল, যেগুলো আপনারা শুনেছেন, ডাব কাণ্ড বলতে পারেন, আপনারা নাস্তা কাণ্ড বলতে পারেন। ডাব নাস্তা আসলে এগুলি ছোট ছোট আসলে ছোট ছোট অঙ্ক উছিলা। থেকেই পরে অনেক এগুলো বড় এগুলো হয়ে এগুলো হচ্ছে উসিলা। তারা এই সমস্ত জিনিসটাকে উপরে নিয়ে আমাকে একটু বিব্রত করতে চেয়েছে, কিন্তু আমি আসলে বিব্রত হওয়ার মতো মানুষ না। আচ্ছা, নাজমুল ভাই, আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলার সুযোগ আছে। ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিসিবির একজন পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নাজমুল ভাই, আমরা যেটি বলছিলাম যে আয় ব্যয়ের হিসাবগুলো নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে একেবারে ছোট ছোট জিনিসগুলো আপনি ধরছেন, যেখান থেকেই অনেক বড় হয়ে যায়। আমরা একটু দেখতে চাই যে গত কয়েক বছরে বিসিবিতে আসলে কি পরিমাণ খরচ হয়েছে, কি পরিমাণ আয়, কি পরিমাণ ব্যয় হয়েছে।
2023-24 অর্থ বছরে আমরা দেখছি যে বিসিবি প্রায় 450 কোটি টাকার মতো আয় করেছে, ব্যয় করেছে 407 কোটি টাকার মতো। 2022-23 অর্থ বছরে যেটি ছিল 355 কোটি টাকা, 2021-22 অর্থ বছরে ব্যয় ছিল 317 কোটি টাকা। 2 বছরের ব্যবধানে প্রায় 90 কোটি টাকার মতো ব্যয় বেড়ে গেছে। আপনি যদিও ওই সময়টায় বিসিবিতে ফাইন্যান্স কমিটিতে ছিলেন না বা ডিরেক্টরও ছিলেন না, স্টিল এই বিষয়গুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। আপনি তো আপনাকে কাজ করতে হলে নিশ্চয়ই আগের অর্থ বছরগুলোতে কিভাবে খরচ হয়েছে, কিভাবে আয় হয়েছে সেসব দেখতে হচ্ছে। এইটা কি অস্বাভাবিক না যে 2 বছরে এত শত শত কোটি টাকা খরচ করে ফেলছে বিসিবি? অবশ্যই অস্বাভাবিক, অবশ্যই এটা অস্বাভাবিক। তার কারণ হচ্ছে যে খরচের কতগুলি জায়গা আছে, এই জায়গাগুলোতে আপনি দুর্নীতির যেমন কিছু জায়গা আছে, তেমন আপনার ন্যায় নীতিরও কিছু জায়গা আছে। তো দুর্নীতির জায়গাগুলোকে আপনি যখন প্রশ্রয় দেবেন তখন তারা এক্সপোনেনশিয়ালি বাড়ে, মানে আপনার গাণিতিকভাবে বাড়ে না, তারা তো জিওমেট্রিকভাবে তারা বাড়ে, জ্যামিতিক হারে তারা বাড়ে। তো আমাদের অবস্থাটা হয়েছে যেমন ধরেন যে কি বলবো, আমি আম্পায়ারদের ব্যাপারটাই যদি ধরি, আমি আম্পায়াররা দুই বছর আগে যেই আম্পায়ারের বেতন ছিল বা একটা ম্যাচ ফি ছিল $700, সেই আম্পায়ারের ম্যাচ ফি 2 বছর পরে সেটা হয়ে গেছে $2000। জি, যার ম্যাচ ফি ছিল $1000 সেটা হয়ে গেছে $2500। এখন এটা যারা করেছেন তারা ভালো জানেন, কিন্তু আমি অর্থ কমিটির মধ্যে থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রোগ্রেশনগুলি আসলেই অস্বাভাবিক। মানুষের একটা হচ্ছে যে আমি যদি কারো ইনক্রিমেন্ট দেই তাহলে ইনক্রিমেন্টের মধ্যে আমার একটা লিমিট থাকতে হবে, আমার পারিপার্শ্বিক অবস্থার সাথে খাপ খাইয়ে আমাকে এটাকে বাড়াতে হবে। তো এগুলি হচ্ছে, তারপরে ধরেন ক্রিকেটের গিয়ার বলেন, এক জোড়া জুতার দাম যদি 30,000 টাকা ধরা হয়, 30-35,000 টাকা এক জোড়া জুতার নাম ধরা হয়, যেটা রাইজিং স্টার ছেলেদের জন্য, ওই ছেলে সারা মাসে সে 30,000 টাকা হয়তো খরচও করতে পারে না, কিন্তু তার জন্য 30,000 টাকার এক জোড়া জুতা বিয়ে করা হয়, তার জন্য 60,000-70,000 টাকার একটা ব্যাটের হিসাব করা হয়। তো এই জিনিসগুলি যারা করছে তারা খুব ভালোভাবে জানেন যে এটা আমি ঠিক জানি না যে তারা এই টাকাটা সরাসরি তাদেরকে দিয়েছে কিনা, খরচ করেছে কিনা, কিন্তু বোর্ডের মাধ্যমে এই টাকাটা তারা বের করে নিয়ে গেছে। তো এগুলি যে আপনি যখন দেখবেন যে এইটা আপনার ধরেন 30,000 টাকার যেই গাড়িটার ভাড়া, 30-31,000 টাকার যেই গাড়িটার ভাড়া, সেটা যদি 55-60,000 টাকা হয়ে যায় তাহলে আপনার দ্বিগুণ পরিমাণ। তো এইভাবে যদি বাড়তে থাকে তাহলে তো আপনার কোথায় গিয়ে ঠেকবে? আপনি বুঝতেই পারছেন যে 2 বছরের ব্যবধানে 90 কোটি টাকার ব্যয় বেড়ে গেছে। এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে হয়তো আগামী 2 বছরের ব্যবধানে এটা 200 কোটি টাকা ছাড়াই যাবে। আপনারা নিশ্চয়ই সেগুলো আইডেন্টিফাই করেছেন কিনা? করছি, সবগুলো করতে পেরেছি এখন পর্যন্ত বলতে পারবো না, তবে করছি, আমার চেষ্টা আছে। যদি আমি এখানে থাকি, আল্লাহ যদি আমাকে এখানে থাকার সুযোগ দেয়, তাহলে আমি যতটা সম্ভব আমি আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে যাব। নাজমুল ভাই, আপনি চেষ্টা করছেন, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে বিসিবির তে যারা হচ্ছে এভাবে খরচগুলো করেছে, আপনি কি তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? কারণ যারা এই খরচগুলো করছে, একটা সিন্ডিকেট আছে, একটা মহল আছে, তারাই এভাবে নিয়ে গেছে, এবং আমরা এখনো শুনতে পাই যে তারা নাকি এখনো বিসিবির টেন্ডারগুলো তারাই কন্ট্রোল করছে, বা এই যে ব্যয়ের বিষয়গুলোতে বা যে কোনো কিছুতেই তারাই হচ্ছে ওইগুলোর কন্ট্রোল এখনো তাদের হাতেই আছে। তাদেরকে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? সেখান থেকে তাদের হাত থেকে বের করে আনার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? কিছু আইডেন্টিফাই করতে পেরেছি, সবগুলো এখন পর্যন্ত করতে পারিনি। কাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন? লজিস্টিক্সের বেশ কিছুই আছে, ক্রিকেট অপসের বেশ কিছুই আছে, টেন্ডার এন্ড পারচেজের বেশ কিছু লোকজন আছে যারা এগুলোর সাথে সরাসরি জড়িত বলে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। কিন্তু সমস্যা হচ্ছে যে একটা ইকোসিস্টেমকে আপনি রাতারাতি পরিবর্তন করতে পারেন না। আমাকে যদি ব্যাকআপ সিস্টেম তৈরি না করতে পারি তাহলে আমার কলাপস করে যাবে, যার জন্য কিছু জিনিস হয়তো এখন সহ্য করতে হচ্ছে। আচ্ছা, আমার অবস্থাটাকে তৈরি করার জন্য, আমার পরিবেশটা তৈরি করার জন্য কিছু জিনিস হয়তো আমাকে সহ্য করতে হচ্ছে, কিন্তু এই সহ্য করার সাথেও আমি সহনীয় পর্যায়ে রাখতে চাচ্ছি। আচ্ছা, যাতে সহনীয় পর্যায় থেকে আমার ইকোসিস্টেমটাকে অ্যাক্টিভ রেখে
ক্রিকেট বোর্ডের কার্যকলাপে যাতে কোনো বাধাগ্রস্ত না হয় সেইটা করার জন্য যেটুকু করা দরকার সেটুকু করার চেষ্টা করছি আমি। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন আমি এখানে থাকলে এগুলো কিছু থাকবে না। আগামী 4 বছর যদি থাকতে পারি, 4 বছর পরে ইনশাল্লাহ আপনারা বলতে পারবেন যে ক্রিকেট বোর্ডের অনেক কিছু পরিচ্ছন্ন অবস্থায় এসেছে। আর আসলে আপনি থাকতে চেষ্টা করছেন, যেহেতু বলছেন আপনারা না, থাকতে আমি কি কি থাকতে হয়েছে। চেষ্টা করছি কিনা আমি এটা কিন্তু প্রথম দিন এসে বলেছি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আগামী 5 বছরে আপনি কি করতে পারবেন, কি করতে চাচ্ছেন। আমার একটাই ইয়ে ছিল যে আমি 5 বছর বা 5 দিন আমি এটা চিন্তা করে আমি এখানে আসিনি। আমি যদি 5 দিনও এখানে থাকি, আমি যেদিন চলে যাব সেদিন যাতে আমাকে বলতে পারে কেউ যে আমি এখানে যাওয়ার দিন আমি আমার ফুটপ্রিন্ট রেখে যেতে পেরেছি। আমার অবজেক্টিভটা তাই। আপনারা আসার পরে এই যে ধরেন বিসিবি যে নিয়মগুলো আপনারা বলছেন একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করছেন। আমরা যেটা জানি যে কোনো টেন্ডারে বিসিবির যে নিয়মটা আছে সেই অনুযায়ী 3 লাখ টাকার বেশি যদি কোনো অ্যামাউন্টের কোনো বাজেট থাকে সেটি টেন্ডারে যাবে। সেটি কি মানা হচ্ছে এখন? সেটা মানা হচ্ছে না অনেক জায়গায়। আমরা সেটা মানার জন্য এনফোর্স করার চেষ্টা করছি। যেমন আমরা গতকালকেই আমি একটা ইআরপি আমাদের বোর্ডের ইআরপি নিয়ে একটা কাজ হচ্ছিল গত 3-4 মাস থেকে, যেই কাজটা আসলে হবে করে হচ্ছিল না, বন্ধ হয়ে যাচ্ছিল, মানে বন্ধ হয়ে আসছে। তো আমি এবং আমার টেন্ডার কমিটির যে চেয়ারম্যান শিপলু, আমরা দুইজনে মিলে আমরা ইনিশিয়েটিভ নিলাম যে এই সিস্টেমটাকে আমরা আপ করতে পারি কিনা। কারণ আমরা যত বেশি অনলাইনে যেতে পারবো তত আমরা ম্যানুয়ালি এর জিনিসগুলোকে আমরা বাইপাস করতে পারবো। তো ওটা নিয়ে মিটিং করলাম। মিটিং করতে গিয়ে দেখলাম যে অনেক কিছুই ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল। এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে যত দেরি হবে তত তাদের জন্য সুবিধা। তো আমাদের এখন অবজেক্টিভ হচ্ছে আগামী 1-2 মাসের ভিতরে আমরা আগে এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করব। এইখানে আমার টেন্ডার এবং পারচেজ সব কিছু আমার অটোমেট হয়ে যাবে। আমার হিউম্যান সিস্টেমটা অটোমেট হবে। কে কোন সময় আসলো, কে কোন সময় যাচ্ছে, কার অ্যাবসেন্টকালীন সময়ে তার জন্য পানিশমেন্টের যদি কোনো ব্যবস্থা থাকে সেটা সিস্টেম অটোমেটিক্যালি তাকে সেটা ব্যবস্থা করে দেবে। তো এই বিষয়গুলি আমরা এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। আমাদের অবজেক্টিভ হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা এগুলি করতে পারবো, তত দ্রুত সম্ভব আমরা এইখান থেকে অন্তত একটা স্বচ্ছতার দিকে যেতে পারবো। একই সাথে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা সিএফও নিয়োগ করার প্রসেসে আছি। আমার ডিপার্টমেন্টে একজন সিএফও নাই দীর্ঘদিন থেকে, মানে এইটা একটা সিএফও ছাড়া, এত বড় একটা অর্গানাইজেশন সিএফও ছাড়া চলছে। সেটা তার ওই অ্যাকাউন্টসের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্সিকিউটিভ এরাই সব বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে, এরাই সব কিছু ইয়ে করছে। তো এটা তো হতে পারে না। এত বড় একটা অর্গানাইজেশন আমরা এই সিএফওর অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা হয়তো আগামী মাসখানেকের ভিতরে আমরা আশা করছি আমরা সিএফওকে অনবোর্ড করতে পারবো। একই সাথে আমরা বড় বড় পজিশনগুলি আমরা আপনার পারচেজের হেড নিয়োগ করার জন্য আমরা কাজ করছি। আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এইচআরের হেড নেওয়ার জন্য আমরা কাজ করছি, কমার্শিয়ালের হেড নেওয়ার জন্য আমরা কাজ করছি। এগুলো যদি আমাদের হয়ে যায় আমরা মনে করি যে এগুলো উপরের মাথাটা যদি আমরা ঠিক করতে পারি এবং তাদেরকে দিয়ে তারা তাদের নিচের ছাতাটাকে আস্তে আস্তে ঠিক করতে পারবে। রাইট। নাজমুল ভাই, আমরা আরো আলোচনা করব, আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরো একবার। আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি বিসিবি নিয়ে, ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিসিবির একজন পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। নাজমুল ভাই, আমরা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রক্রিয়াগুলো অনুসরণ করছে, যেভাবে আয় ব্যয় করছে সেসব নিয়ে কথা বলছিলাম। আপনারা এখন যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা এই কমিটিতে যেভাবে চালাচ্ছেন সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এই আপনাদের বোর্ড মিটিংগুলোতে অনেকগুলো প্রস্তাব আসছে, অনেক ধরনের বাজেট আসছে। আমরা একটু দেখতে চাই যে কোন কোন বিষয়গুলো আমাদের কাছে একটু অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে। আপনিও বলছেন সেসবের কথা, আমরা একটু যদি দেখি সেখানে। আমরা রিসেন্টলি দেখেছি আপনাদের যে বোর্ড মিটিং হয়েছে সেখানেই একটা প্রস্তাব করা হয়েছে যে পূর্বাচলের প্র্যাকটিস উইকেট তৈরির জন্য প্রায় 96 লাখ টাকার একটা বাজেট উপস্থাপন করা হয়েছে। এই পূর্বাচলেই আমরা দেখেছি যে মাটি চুরির কাণ্ড ঘটেছে, যেখানে অলমোস্ট 30 লাখ টাকার বেশি চুরি হয়েছিল। সেখানে আবার প্র্যাকটিস উইকেট তৈরির জন্য 96 লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। আপনাদের বোর্ড মিটিংয়ে এটা নিয়ে কি আলাপ হয়েছে? নেগেটিভ অনেক কিছুই নিশ্চয়ই এসছে। এখানে একটুখানি তথ্যের অসঙ্গতি আছে।
সেই তথ্যের অসঙ্গতি হচ্ছে যে এই 95 লাখ টাকা বা 96 লাখ টাকা পুরোটাই পূর্বাচলের জন্য না। আচ্ছা, পূর্বাচলের জন্য না হলো প্র্যাকটিস উইকেট তৈরিতে আমরা বলছি। প্র্যাকটিস এখানে আসলে 41টা ম্যাচ উইকেট এবং 76টা হচ্ছে প্র্যাকটিস উইকেট। জি, টোটাল হচ্ছে সম্ভবত 137টা উইকেটের জন্য এই বাজেটটা ধরা হয়েছে। জি। এবং এই বাজেটের মধ্যে কিছু অসঙ্গতি আছে, কিন্তু ওরকম বড় ধরনের অসঙ্গতি আমি দেখিনি। সেখানে কি টেন্ডার, এটার জন্য কি টেন্ডার চাওয়া হয়েছিল? টেন্ডার চাওয়া হয়নি, কিন্তু আমরা টেন্ডারের ভিতরে এটাকে নিয়ে গেছি। আচ্ছা, এটা টেন্ডারের ভিতর দিয়েই যাবে। ওকে। এটাকে একটু টেন্ডার ছাড়াই করার একটা ছিল, চেষ্টা করা হয়েছিল, প্রসেস করার চেষ্টা হয়েছিল। কিন্তু যেহেতু এটার টাকার অঙ্কটা আমাদের টেন্ডার এন্ড পারচেজের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল সাপোর্ট করে না, প্রসেসটা সাপোর্ট করে না, অতএব আমরা প্রসেসের বাইরে দিয়ে কোনো কিছু যাব না। সো যেটা আগে হয়ে আসছিল সেভাবেই হওয়ার চেষ্টা হয়েছিল, বাট আপনারা আটকে দিয়েছেন। আমরা সেটা করতে দিচ্ছি না। ওকে। পূর্বাচল স্টেডিয়ামের গ্রাউন্ডস কমিটিতে অস্বাভাবিক খরচের অনুমোদন করা হচ্ছে বলা হচ্ছে, 13,000 বর্গফুট মাটি ঘাটতির পরও কেন সেটি? ঘাটতিটার তো ওটা একটা এপিসোড। জি, ওই এপিসোড নিয়ে আমরা কাজ করেছি, আমরা কাজ করছি এখনো। সেটার মাটি চুরির যে ঘটনা, এটা সবাই জানে যে 20,000 বর্গফুট, 20,000 বর্গফুট তো না, ঘনফুট। জি, 20,000 ঘনফুট করার কথা ছিল, সেখানে 7,000 ফুট করা হয়েছে। 7,000 ঘনফুট মাটি আমরা পেয়েছি। জি। তো সেটা নিয়ে আমাদের একটা কমিটি হয়েছে, সেই কমিটি এর ভিতরে তাদের ফাইন্ডিংসটা কমপ্লিট করেছে। আমরা ভিতরের এবং বাহিরের যারা যারা জড়িত, সাবেক এবং বর্তমান যারা যারা জড়িত, এটার মোটামুটিভাবে প্রাথমিকভাবে আমরা তথ্য প্রমাণ পেয়েছি, এবং তাদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা আলোচনা করে আমরা অতি শীঘ্রই হয়তো তাদের শাস্তিমূলক ব্যবস্থা যাওয়ার আগে তাদেরকে অন্তত জবাবদিহির আওতায় আমরা আনতে চাই। আনার পরে যদি তারা কি জবাব দেয় সেটার উপরে ভিত্তি করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা আমরা করব। আচ্ছা নাজমুল ভাই, আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের সব স্টেডিয়ামে, বাংলাদেশের সবগুলো ক্রীড়া যে ইয়েগুলো আছে সবই হচ্ছে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে আমরা জানি। সেখানে আমরা দেখেছি যে 2011 বিশ্বকাপ যখন বাংলাদেশেই আয়োজন করে, সেখানে 8-10 মাসের ব্যবধানেই এনএসসি অলমোস্ট 350 কোটি টাকার মতো ব্যয় করেছিল শুধুমাত্র স্টেডিয়াম সংস্কারে। এই যে এনএসসি এই কাজগুলো করছে এবং এত অল্প সময়ের মধ্যে তারা এত বড় অঙ্ক খরচও করে ফেলেছিল, স্টিল এনএসসি কাজে ধীর গতি অবলম্বন করে এই ধরনের একটা অজুহাত তুলে আমরা দেখছি যে 2014 সাল থেকে বিসিবি স্বউদ্যোগে হচ্ছে তাদের স্টেডিয়ামগুলো সংস্কারের দায়িত্ব নিয়েছে, এবং এই যে পূর্বাচল স্টেডিয়ামটা, সেই স্টেডিয়ামটাও তারা নিজেদের খরচে করতে চায়। এই কাজটা কেন? আপনি সরকার যদি টাকা খরচ করতে চায়, আপনি সরকারকে টাকা খরচ করতে না দিয়ে নিজের ফান্ড থেকে টাকা খরচ করার এই যে এই ব্যক্তিগত উদ্যোগে এই কাজগুলো, ওই যে বললাম না নিয়ম এবং অনিয়মের মাঝখানে যে একটা বাউন্ডারি থাকার কথা ছিল, সেটা যখন উঠে যাবে তখন আপনার নিয়ম এবং অনিয়মের ভিতরে আপনি কোনো পার্থক্য বুঝতে পারবেন না। কারণ হচ্ছে যে সরকার যদি করে দেয় তাহলে সেখানে আমার নিয়ন্ত্রণ থাকে না। আমি যদি নিজের স্বেচ্ছায় যদি আমি সেটা করতে চাই তাহলে আমি সেখানে আমি নিয়ন্ত্রণ নিয়ে করতে পারি, এবং আমার নিয়ন্ত্রণে যদি থাকে তাহলে আমি কাকে পছন্দ করে আমি কাকে কাজ দেব, কাকে দিব না, কয় টাকার কাজ কয় টাকাতে দিব, সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি। ব্যবস্থাটা আসলে সেভাবেই হয়েছে। এবং আমি আসার আগেও আমাদের আগের যেই বোর্ডগুলি বিয়ে করেছে তাদের ওখানেও আমি দেখেছি, বিশেষ করে আমাদের ফ্লাড লাইটের যেই খরচটা হয়েছে, সেই ফ্লাড লাইটের খরচটা আমরা এনএসসিকে আমার এটা আমার ব্যক্তিগত মতামত, আমি অতটুকু এখন পর্যন্ত খুঁটিয়ে দেখতে পারিনি। তবে এনএসসিকে আমরা যথেষ্ট পরিমাণ সময় দিয়ে এনএসসির কাছে আমরা ওই ডিমান্ডটা দেইনি। আমাদের আজকে লাগবে, আমাদের হয়তো 1 মাস পরে লাগবে, 1 মাস আগে আমরা একটা রিকোয়ারমেন্ট তৈরি করেছি। সরকারের কাছ থেকে কোনো একটা ফান্ড করতে গেলে সরকারের যে নির্দিষ্ট সময় আছে আমার এটা জানা আছে, কিন্তু আমার জানা থাকা সত্ত্বেও আমি সেই সময় পার করে দিয়ে যদি আমি সরকারের কাছে চাই, তখন সরকার আমাকে, আমার ইমার্জেন্সি যদি আমাকে সার্ভ করতে হয়, সরকার আমাকে সাপোর্ট দিতে পারবে না। তো আমি সব কিছুই যখন এখানে আরেকটা জিনিস দেখেছি, এখানে একটা মহোৎসব বলবো, সেই মহোৎসবটা হচ্ছে ইমার্জেন্সির মহোৎসব। সব কিছুই জরুরি। আজকে গতকালকে যেটা লাগতো সেটা বলতে চাই যে এটা আজকেই এগার, কারণ এটা গতকালকেই লাগছিল আমার।
তো এই যখন আপনি সব কিছুকে আপনি ইমার্জেন্সি বলে বলে সব সময় পরবর্তীতে সেটা সরকার থেকে না নিয়ে নিজের পকেট সরকার খরচ থেকে করে না দেয়া- নিয়ে সেটা নিজের মাধ্যমে করা হচ্ছে। শুধু এটা তো আপনি সরকারের কথা বলছেন, আমার ভিতরের জিনিসও আমার 26 তারিখে খেলা শুরু হবে, আমার 26 তারিখে লিগ শুরু হচ্ছে, ধরেন আমার 26 তারিখে আমি রিসেন্ট ঘটনাটাই বলি, 26 তারিখে আমার BPL না বিপিএল না, ডিস্ট্রিক্টের লিগগুলি শুরু হওয়ার কথা, ওকে। আমার জেলা পর্যায়ের লিগগুলি শুরু হওয়ার কথা। সেই লিগের জন্য আমার যে ফান্ডের অ্যালোকেশন, সেটা এই 26 তারিখে একটা লিগ শুরু হবে, সেটা 2 মাস আগে সেটা প্ল্যান প্রোগ্রাম হয়ে আছে, কিন্তু সেটা 24 তারিখে এসে তা বলতেছে যে আমার এদের জন্য জেলাতে টাকা পাঠাতে হবে, এটা পাঠাতে হবে, ওটা পাঠাতে হবে, প্লেয়ারদের ডিএ দিতে হবে, তাদের খাবার খরচ দিতে হবে। তো তখন তাড়াহুড়া করে তখন আর দেখারও আমার সুযোগ থাকে না যে এইটা টাকার অঙ্কটা কি ঠিক আছে কি ঠিক নাই, জরুরি ভিত্তিতে তখন দিয়ে দিতে হচ্ছে, এই সুযোগটা তারা নিচ্ছে। তার মানে এই কমিটিতেও সেসবই চলছে। নাজমুল ভাই, আমরা আপনার এই কাছে আবারও কমিটিতে না, পুরো বিসিবির বিভিন্ন কমিটিতে। এক্স্যাক্টলি, মানে আমি বলছি যে বিসিবির এখনকার যে কমিটিটা আছে, বর্তমান যে কমিটিটা, সেই কমিটিটাও একই প্রক্রিয়ায় কারণ চলছে। হচ্ছে যে লোকজন আমরা এখনো পরিবর্তন করতে পারিনি। আপনি যদি মানুষ পরিবর্তন করতে না পারেন, তাহলে তো আপনি ওই আগের সিস্টেমটাই চলবে। একটা সিস্টেম তো রান করে হচ্ছে মানুষ দিয়ে। আপনি হার্ডওয়্যার বদল করতে না পারলে, শুধু সফটওয়্যার বদল করলে তো আপনি হার্ডওয়্যারের লিমিটেশন আপনি দূর করতে পারবেন না। এক্স্যাক্টলি নাজমুল ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। নাজমুল ভাই, আমরা কথা বলছিলাম যে অন্যদের কাজগুলো কেন বিসিবি করে নিচ্ছে, নিজ দায়িত্বে নিজেদের টাকা খরচ করা তাদের এত ইচ্ছা কেন? আমরা দেখছি যে রিসেন্টলি চট্টগ্রামে আমাদের যে স্টেডিয়ামটা আছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, সেখানে আমরা দেখলাম যে ওয়াটার প্ল্যান্ট বসানো হয়েছে, সেটা বিসিবি নিজের খরচে। সেটা তো ওয়াসার কাজ ছিল, সেটি বিসিবি কেন করলো? ওখানে কি টেন্ডার প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করা না, হয়েছিল? ওখানে বসানো হয়নি। ওখানে বসানোর একটা প্রক্রিয়া, আচ্ছা, কাজ নেওয়া হয়েছে ওখানে না, কাজও নেওয়া হয়নি। ওখানে বসানোর একটা প্রক্রিয়া শুরু করা হয়েছিল, যেই প্রক্রিয়াতে আমার উপরে তারা একটু ক্ষিপ্ত। তার কারণ হচ্ছে যে আমি ওইখানে একটুখানি বাধা দিয়েছি। আচ্ছা, আমি বাধা দিয়েছি, তার কারণ হচ্ছে যে ওইটা প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার একটা প্রজেক্ট তারা সাবমিট করেছিল, যেই প্রজেক্টটার মধ্যে ছিল যে ওইখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাবে। ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা যেটা থেকে হবে, সেটাকে বলে হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম। আমরা সাধারণত বাসায় যেই পানি খাই, জি, ওয়াটার ফিল্টার দিয়ে, আরও সিস্টেম দিয়ে, যে ওয়াটার ফিল্টার দিয়ে আমরা বাসায় যে পানি খাই, সেই ধরনের একটা এই লেভেলের একটা পানি তৈরি করার জন্য ওইখানে মাঠে স্টেডিয়ামে পানি দেবে, সেটার জন্য এই ধরনের একটা তাতেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু তাদের রিকোয়ারমেন্ট ছিল প্রতিদিন প্রায় 4 লক্ষ লিটার পানি ব্যবহার হবে। আমি দেখেছি 4 লক্ষ লিটার পানি ব্যবহার হতে গেলে আপনার 4 লক্ষ লিটার পানি প্রতিদিন প্রসেস করতে হবে। হোয়ারাজ আমি চেক করে দেখেছি ওয়াসা থেকে, মানে তার আগে ওদেরকে প্রশ্ন করেছিলাম আমি যে 4 লক্ষ লিটার যদি আমার পানি লাগে, তাহলে আমি এই পানিটা তো এখন আমি এটা ডিমান্ড দিয়েছি, আমার এই পানিটা লাগবে। তো অতীতে আমি যেই মাঠে পরিচর্যা করতাম, তখনকার পানি কোত্থেকে আসতো? পানি আসতো ওয়াসা থেকে, চিটাগাং ওয়াসা থেকে এই পানিটা আমাকে দিত। তাহলে চিটাগাং ওয়াসা আমাকে কি 4 লক্ষ লিটার পানি দিতে পারতো? বলে না, ওরা দিতে পারতো না, তবে ওদেরটা দিয়ে আমাদের মোটামুটি চলতো। তো আমি চিটাগাং ওয়াসার যে পানির রেকর্ড, গত 1 বছরের পানির রেকর্ডটা নিলাম, আমি দেখলাম যে সারা মাসে সর্বোচ্চ, পুরা মাসের সর্বোচ্চ পানির সাপ্লাই ছিল 3,76,000 লিটার। পুরো মাসেরটা তারা একদিনে চেয়েছে 3,76,000 লিটার। তো 3 লক্ষ খরচটা কেমন হয় তাহলে, যদি আপনি 4 লক্ষ লিটার হচ্ছে পার ডে খরচ করতে যান, দিতে যান? এই খরচটা তো বেশি না আপনার। আমি ইভেন বিয়ে থেকেও, ওয়াসা থেকেও যদি আমি পানি নেই, তো এটা সর্বোচ্চ হয়তো 30,000 পুরা ওয়াসার থেকে প্রতিদিন 4 লক্ষ লিটার পানি হলে হয়তো 3 থেকে 4 হাজার টাকা খরচ হবে। ওকে, হ্যাঁ, এর থেকে বেশি খরচ হবে না। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আপনার এই 4 লক্ষ লিটারের একটা পানির যদি আপনি আরও সিস্টেম আপনি ব্যবহার করেন, সেই আরও সিস্টেম ইমপ্লিমেন্ট করার থেকে এটার মেনটেনেন্স কস্ট অসম্ভব হাই। আচ্ছা, এবং এই মেনটেনেন্সটা যদি আমি যার মাধ্যমে এটা করাবো, তার মাধ্যমে আমাকে মেনটেনেন্সটা করাতে হবে। তার মানে হচ্ছে যে একটা নিয়মিত একটা ব্যবসার
রাস্তা সেখানে আমি আসার তৈরি দ্বারা করে হয়েছে। নিলাম। তো রাইট। এই সমস্ত সব কিছু বিবেচনা করে আমি ওইখানে বলেছি যে 3 কোটি টাকা কেন, এটা যদি 30 কোটি টাকা হয় আমার কোনো আপত্তি নাই, ইউ জাস্ট জাস্টিফাই, আপনারা খরচটা আমাকে জাস্টিফাই করে আপনারা দেখাতে হবে যে এই খরচটা কারণে আমার জাস্টিফাই সেটি করে লাগবে। দেন যে এখানে 30 কোটি টাকাও ব্যবহার হলে আমি মনে করব যে আমার কোনো অসুবিধা নাই, বোর্ড 30 কোটি টাকা খরচ করতেও রাজি আছে। কিন্তু আপনি 3 কোটি টাকাও যদি আপনি জাস্টিফাই না করতে পারেন, আমি 3 কোটি টাকা কেন 3 লাখ টাকাও আমি দিব না। এক্স্যাক্টলি। নাজমুল ভাই, আমরা আরো অনেকগুলো অসঙ্গতি পেয়েছিলাম, সেসব নিয়ে আলোচনা করার সুযোগ আমাদের আজকে হচ্ছে না, আমাদের সময়টা শেষ হয়ে গেছে। বাট আমরা আশা করবো যে আপনাকে আরো একদিন পাবো, সেই সব বিষয় নিয়ে আলাপ করব। তবে তার আগে আপনারা যে কাজগুলো করছেন, এই যে সব নিয়ম মেনে চলার চেষ্টা করছেন, বা এই যে দুর্নীতির উৎসবগুলো আপনারা থামানোর চেষ্টা করছেন, সেজন্য আমরা আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এবং আমরা চাইবো যে এইভাবেই চলুক, দেশের ক্রিকেটের সর্বাঙ্গীন মঙ্গল হোক, সেটাই আমরা চাইবো। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার আশা জন্য। করছি আমরা এই প্রক্রিয়াটাকে অব্যাহত রাখতে পারবো, এবং আশা করছি আমাদের দর্শক এবং শুভানুধ্যায়ী যারা আছেন তারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। অবশ্যই ধন্যবাদ। অবশ্যই নাজমুল ভাই, সবাই আপনাদের এখন পাশে টিভিকে থাকবে যদি আপনারা দুর্নীতিটা রাশ টেনে ধরতে পারেন। আপনাকে ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।